1980 সালের সেপ্টেম্বরের এক অন্ধকার রাতে একটি সুপারসাইজড কার্গো জাহাজ প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের সাথে লড়াই করছিল। টাইটানিকের থেকেও বড় এবং 16 তলা ভবনের সমান উঁচু এই জাহাজকে যদি ইস্পাতের দুর্গ বলা হয় তাহলে ভুল হবে না। কিন্তু মাত্র কয়েক ঘন্টা পর এর কোনো নাম নিশানি ছিল না। না কোনো রেডিও সিগন্যাল এসেছে, না সমুদ্রে কোনো ভাসমান ধ্বংসাবশেষ পাওয়া গেছে। লাখ লাখ টন ওজনের জাহাজ কোনো চিহ্ন ছাড়াই হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল? কর্তৃপক্ষের পক্ষ থেকে 20 বছর ধরে বিশ্বকে শুধু একটাই কথা বলা হয়েছে, জাহাজটি ডুবে গেছে। কিন্তু যখন ক্রুদের মধ্যে থাকা এক ব্যক্তির অপরাধ সত্য উদ্ঘাটনের পথ খুলে দিল, তখন সমুদ্রের নিচে লুকিয়ে থাকা যা বেরিয়ে এলো তা সবার চোখ খুলে দিল। টক্সিক ভয়েস বাংলার ভিডিওতে আপনাকে আবারও স্বাগত। 9 সেপ্টেম্বর 1980 সালের সন্ধ্যায় প্রশান্ত মহাসাগরের গভীর ঢেউ চিরে এক বিশাল কার্গো জাহাজ এমভি ডার্বিশায়ার জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু ঠিক সেই সময় পূর্ব দিক থেকে আরেক অতিথি তার দিকে এগিয়ে আসছিল, টাইফুন অর্কিড, একটি ঘূর্ণিঝড় যা প্রতি ঘন্টার সাথে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। এমভি ডার্বিশায়ার গত 8 সপ্তাহ ধরে অবিরাম যাত্রায় ছিল। কানাডার আয়রন মাইন থেকে 1.5 লক্ষ টন লোহা তোলার পর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে, আফ্রিকার দক্ষিণ উপকূল ঘুরেছে এবং ভারত মহাসাগরের ঢেউ পেরিয়ে এখন শেষ গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জাহাজে ছিল 42 জন অভিজ্ঞ মানুষ, ইঞ্জিনিয়ার, সহকারী ও বিশেষজ্ঞরা। তারা এখন শুধু যাত্রার শেষ কয়েক ঘন্টা গুনছিল, কিন্তু হয়তো ভাগ্যের পরিকল্পনা ছিল অন্য কিছু। জাহাজের ক্যাপ্টেন জাফরি আন্ডারহিল, যার ছিল 20 বছরের অভিজ্ঞতা, এই মিশনের দায়িত্বে ছিলেন। তার স্ত্রীও ইংল্যান্ড থেকে জাপানে এসে পৌঁছেছিলেন, কিন্তু তাদের দেখা হওয়া এখন শুধু স্বপ্ন হয়েই থাকবে। কয়েকদিন ধরে ক্যাপ্টেন আন্ডারহিল আবহাওয়ার রিপোর্টের ওপর ভরসা করছিলেন। তার কেরিয়ারে এমন অনেক ঝড় দেখেছেন তিনি। তার বিশ্বাস ছিল ডার্বিশায়ার সহজেই টাইফুনকে মোকাবিলা করতে পারবে। এই অবস্থান থেকে নিরাপদ বন্দর অনেক দূরে ছিল, তাই ঝড়ের সাথে লড়াই করাই ছিল একমাত্র উপায়। ক্যাপ্টেন গতি কমালেন এবং জাহাজের দিক ঢেউয়ের দিকে সামান্য ঘুরিয়ে দিলেন। ঝড়ের সময় জাহাজ সাধারণত এমনটাই করে যাতে স্থিতিশীলতা বজায় থাকে। সাথে ক্যাপ্টেন একটি জরুরি বার্তাও পাঠালেন, যেখানে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয় এবং জাহাজের বর্তমান অবস্থানও জানানো হয়। কিন্তু ঝড়ের রোষ বাড়তেই থাকলো। ঢেউ 10 মিটারেরও বেশি উঁচু হয়ে উঠেছিল। কিছু ঢেউ তো ডার্বিশায়ারের সমান দৈর্ঘ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। 1000 ফুট দৈর্ঘ্য নিয়ে ডার্বিশায়ার টাইটানিকের থেকেও লম্বা ও চওড়া ছিল এবং এর উচ্চতা ছিল 16 তলা ভবনের সমান। এটি কোনো সাধারণ জাহাজ ছিল না, এটি ছিল অত্যাধুনিক ইস্পাতের দুর্গ। এটিকে বানানোই হয়েছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রের সাথে লড়াই করার জন্য। তাই ক্যাপ্টেনের কাছে টাইফুন অর্কিড ছিল স্বাভাবিক একটি ঝড়ের মতো। কিন্তু সমুদ্রের অন্ধকার গভীরে এমন কিছু ঘটতে চলেছিল যা কেউ কল্পনাও করেনি। সেই রাতেই আরও 2টি জাহাজ এই টাইফুনের মুখোমুখি হচ্ছিল, কিন্তু পরদিন সকালে তারা নিরাপদে বন্দরে পৌঁছে যায়। অথচ এমভি ডার্বিশায়ারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ইস্পাতের দুর্গ হঠাৎ করে কোথাও গায়েব হয়ে গেল, কোনো চিহ্ন ছাড়াই। পরবর্তী 20 বছর ধরে বিশ্ব বুঝতেই পারেনি সেদিন রাতে আসলে কি ঘটেছিল। 9 সেপ্টেম্বর 1980 সালের সন্ধ্যায় এমভি ডার্বিশায়ার শেষবারের মতো রেডিও বার্তা পাঠিয়েছিল। তারপর আর কোনো বিপদ সংকেত, না কোনো শেষ বার্তা, এবং তারপর 6 দিনের ভয়াবহ নীরবতা। জাহাজের মালিকরাও সঙ্গে সঙ্গে নিখোঁজ রিপোর্ট করেননি। হয়তো তাদের বিশ্বাস ছিল রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং ডার্বিশায়ার আবার কোনো এক বন্দরে দেখা দেবে। কিন্তু দিন কেটে গেল, কোনো খবর এলো না। 15 সেপ্টেম্বর প্রথমবার জাহাজ নিখোঁজ হবার উদ্বেগ প্রকাশ করা হয়। একটি আন্তর্জাতিক অনুসন্ধান অভিযান শুরু হয়। হেলিকপ্টার, বিমান, নৌবাহিনীর জাহাজ সবাই শেষ পাঠানো অবস্থানের আশেপাশে সমুদ্র চষে ফেলে। কিন্তু এত বড় জাহাজের একটি টুকরোও ভাসতে দেখা যায় না। 6 দিনের পর অনুসন্ধান অভিযান বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ ঘোষণা করে সমুদ্র তাকে গিলে ফেলেছে। কোনো তদন্ত ছাড়াই দ্রুত এই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হয়। যে গতিতে অনুসন্ধান ও তদন্ত বন্ধ হলো, সেই গতিতে সংবাদ কভারেজও শেষ হয়ে যায়। এমভি ডার্বিশায়ারের ক্রুদের পরিবার বহুবার অনুরোধ জানিয়েছিল, কিন্তু তাদের শুধু বলা হয় তদন্ত করার মতো কিছু নেই। মৃতদের পরিবারের কাছে বিষয়টি গ্রহণযোগ্য ছিল না। তাদের মনে হচ্ছিল যেন ইচ্ছে করে কিছু লুকানো হচ্ছে। এমভি ডার্বিশায়ার ছিল একটি বিশাল ইস্পাতের জাহাজ, যা ব্রিটেনের বিখ্যাত শিপইয়ার্ড সোয়ান হান্টারে মাত্র 4 বছর আগে নির্মিত হয়েছিল। এটি এমন একটি জাহাজ ছিল যা 1.5 লক্ষ টন মাল বহন করতে পারত এবং যা 20 বছর আগের জাহাজের তুলনায় 4 গুণ বেশি বোঝা তুলতে পারত। কিন্তু এবার বিষয়টি শুধু আকারের ছিল না, নকশাও ছিল নতুন। ডার্বিশায়ার ছিল একটি ওবিও ক্যারিয়ার, নতুন যুগের এমন একটি জাহাজ যা একদিকে তেল ও অন্যদিকে লোহার আকরিক বহন করতে পারত।
এর সবচেয়ে বড় সুবিধা ছিল শিপিং খরচ কমানো। এই কারণে এটি কখনো খালি ফিরে যেত না। তেল নামিয়ে ফেরার পথে লোহার আকরিক তুলত, অর্থাৎ জাহাজ সব সময় চলমান থাকত এবং কোম্পানিকে লাভ দিত। প্রচলিত জাহাজের তুলনায় ডার্বিশায়ার 30% পর্যন্ত বেশি আয় করতে পারত। এটি ব্রিজ ক্লাসের জাহাজের অন্তর্ভুক্ত ছিল এবং তখন সারা বিশ্বে এমন মাত্র 6টি জাহাজ ছিল। এটি ব্রিটেনের স্বনামধন্য শিপইয়ার্ড সোয়ান হান্টার নির্মাণ করেছিল। সেই সময় এই কোম্পানিকে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল, কারণ তাদের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান ও দক্ষিণ কোরিয়ার শিপইয়ার্ড, যারা একই ধরনের জাহাজ আরও সস্তায় এবং দ্রুত তৈরি করছিল। সোয়ান হান্টার, যে একসময় বিশ্বের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা ছিল, এখন জাপানি ও দক্ষিণ কোরিয়ান কোম্পানিগুলোর কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছিল। তারা খরচ কমানো শুরু করল এবং সম্ভবত এখানেই লুকিয়েছিল এমভি ডার্বিশায়ারের ডুবে যাওয়ার রহস্য। এই দুর্ঘটনার পর বহু ঘরে অন্ধকার নেমে এলো, কিন্তু একজন ব্যক্তি ছিলেন যার কাছে এটি শুধু ক্ষতি নয়, এক মিশনে পরিণত হয়েছিল। পিটার রেডিয়ার্ড তার তরুণ ছেলেকে ডার্বিশায়ারে হারিয়েছিলেন। কিন্তু পিটার শুধু একজন বাবা ছিলেন না, তিনি ছিলেন একজন অভিজ্ঞ শিপ সার্ভেয়ার, যিনি নিজের জীবন সমুদ্র ও জাহাজ বিশ্লেষণে কাটিয়েছেন। যখন পিটার নিজেই মাঠে নামলেন, তখন তিনি এক চমকে দেওয়া সত্য উন্মোচন করলেন। 1982 সালে ডার্বিশায়ার নিখোঁজ হওয়ার মাত্র 18 মাস পর টাইন ব্রিজ লাইনের আরেকটি ব্রিজ ক্লাস জাহাজ নর্থ সির ঝড়ের সাথে লড়ছিল। হঠাৎ জাহাজের সুপারস্ট্রাকচারের সামনে ইস্পাতে ফাটল দেখা দিতে শুরু করে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে জাহাজ খালি করার নির্দেশ দেন এবং ক্রুদের এয়ারলিফট করে উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় জাহাজটি বেঁচে যাওয়া যেন অলৌকিক ঘটনাই ছিল, কারণ হয়তো প্রকৃতিও এবার সত্য প্রকাশ করতে চেয়েছিল। যখন পিটার জাহাজটি ভালো করে পরীক্ষা করলেন, তখন দেখা গেল জাহাজের সামনের অংশে ফাটল ধরেছে। আরও কিছু নথি পড়ার পর তিনি জানতে পারলেন শুধু এই জাহাজ নয়, বরং প্রতিটি ব্রিজ ক্লাস জাহাজেই ফাটল তৈরি হয়েছে, আর এই ফাটলগুলো সব একই জায়গায় দেখা দিচ্ছিল। তারপর এই জাহাজগুলোকে গোপনে মেরামতের জন্য বন্দরে ডাকা হচ্ছিল। শুধু তাই নয়, পিটার আরেকটি বিস্ময়কর বিষয় খুঁজে পেলেন। এই জাহাজগুলো মূল নকশা অনুযায়ী তৈরি হয়নি। কিছু অংশ তাড়াহুড়ো করে আসল ডিজাইন থেকে ভিন্নভাবে নির্মাণ করা হয়েছিল। এখন পিটারের হাতে এমন প্রমাণ চলে এসেছিল যা হয়তো এমভি ডার্বিশায়ারের তদন্ত আবার খুলতে পারত। তিনি সব প্রমাণ জড়ো করে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে পাঠালেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা না নিয়ে শুধু জানালো ডার্বিশায়ারের ডুবে যাওয়ার সঠিক তদন্ত ইতিমধ্যেই হয়ে গেছে এবং নতুন তদন্তের কোনো পরিকল্পনা নেই। কর্তৃপক্ষ কান বন্ধ করে দিল, কিন্তু মৃতদের পরিবার মুখ খুলে দিল। 1984 সালে তারা ডার্বিশায়ার ফ্যামিলি অ্যাসোসিয়েশন গঠন করল, যার একমাত্র উদ্দেশ্য ছিল সত্য উন্মোচন করা। নভেম্বর 1986 সালে আরেকটি ব্রিজ ক্লাস জাহাজ, যার নাম কোলুন ব্রিজ, আয়ারল্যান্ডের উপকূলের কাছে সমুদ্রে ফাটল ধরার কারণে আটকে যায়। আটলান্টিকের উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার সময় তার হাল, যা আগেই দুর্বল হয়ে পড়েছিল, সমুদ্রের ধাক্কা সহ্য করতে পারেনি। কোলুন ব্রিজ ছিল 6টির মধ্যে শেষ ব্রিজ ক্লাস জাহাজ, যেখানে সেই বিশেষ মেরামত কাজটি করা হয়নি যা পিটার অন্য জাহাজগুলোতে খুঁজে পেয়েছিলেন। কিন্তু এবার ব্রিটিশ সরকার চুপ থাকেনি এবং নতুন তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। পিটার ও অন্যান্য পরিবার আশা দেখতে পেলেন। পরবর্তী 6 মাস বিভিন্ন বিশেষজ্ঞ এই তদন্তে নিজেদের মতামত দেন। কেউ ডিজাইনকে দোষ দেন, কেউ সমুদ্রকে। কিন্তু এই তদন্তে পিটারের প্রমাণগুলোর ওপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তার প্রমাণগুলো, যা সরাসরি কাঠামোগত ত্রুটির দিকে ইঙ্গিত করছিল, চতুরতার সাথে চাপা দেওয়া হয়। তদন্ত রিপোর্টে বলা হয়, এমভি ডার্বিশায়ার ও ব্রিজ ক্লাস জাহাজগুলোর মধ্যে কোনো কাঠামোগত ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি। ডার্বিশায়ার ছিল আরেকটি জাহাজ যা সমুদ্রের ঢেউয়ের শিকার হয়েছে। বহু বছর ধরে লড়াই করা পরিবারগুলোর জন্য এই রিপোর্ট ছিল এক চপেটাঘাতের মতো। দ্বিতীয় তদন্তের পর তাদের মনোবল ভেঙে পড়ছিল। তাদের শুধু একটাই কথা ছিল, ডার্বিশায়ারের রহস্য সমুদ্রে নয়, বরং সিস্টেমের ভেতরে লুকিয়ে আছে। কিন্তু তারা কখনো হাল ছাড়েনি। 1994 সালে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের সাথে মিলিত হয়ে একটি প্রাইভেট তদন্ত দল গঠন করা হয়। সবাই মিলে এই মিশনের খরচ বহন করে এবং 14 বছর পর সমুদ্রে এমভি ডার্বিশায়ারকে খুঁজে বের করার পরিকল্পনা করা হয়। অবিশ্বাস্যভাবে মাত্র 23 ঘন্টার মধ্যেই সমুদ্রপৃষ্ঠ থেকে 4 কিলোমিটার নিচে ডার্বিশায়ারকে এক টুকরো অবস্থায় খুঁজে পাওয়া যায়। এটি ছিল বিশাল সাফল্য। কিন্তু রহস্য সমাধানের জন্য জাহাজের প্রতিটি অংশের ছবি তোলা হয় এবং পরবর্তী 6 মাস তদন্ত চলতে থাকে। 6 মাস পর তদন্ত রিপোর্টে পুরো সত্য প্রকাশ পায়।
জানা যায় জাহাজের একেবারে সামনে একটা স্টোর রুম থাকে, যাকে বোসেন স্টোর বলা হয়। এখানে রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ সরঞ্জাম রাখা হয়, যেমন দড়ি, যন্ত্রপাতি, চেন ইত্যাদি। সেই রাতে ঝড়ের সময় যখন এমবি ডার্বিশায়ার দুল খাচ্ছিল, তখন বোসেন স্টোরের দরজা, যা আসল ডিজাইন অনুযায়ী তৈরি হয়নি, হঠাৎ ভেঙে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে। হাজার হাজার গ্যালন পানি ঢুকে পড়ায় জাহাজের সামনের অংশ ভারী হয়ে যায় এবং আরও নিচে ডুবে যায়। এখন ঢেউ আরও উঁচু থেকে আঘাত করছিল, ফলে ভেন্টিলেটর ভেঙে যায় এবং পানি মেশিনারি রুমে ঢুকে পড়ে। ডার্বিশায়ারের নাক আরও নিচু হয়ে যায়। তারপর এক বিশাল ঢেউ টেনিস কোর্টের সমান বড় কন্টেনার, যেখানে লোহার আকরিক রাখা হতো, তার হ্যাচ কাভারও ভেঙে যায়। প্রথমে একটি কন্টেনারে পানি ঢোকে, ফলে সামনের অংশ আরও নিচে যায়। তারপর একে একে সব কন্টেনার পানিতে ডুবে যায়। তদন্ত রিপোর্ট প্রকাশিত হলে জানা যায়, যে কোম্পানি ব্রিজ ক্লাস জাহাজগুলো তৈরি করেছিল, তাদের প্রতিটি জাহাজের বোসেন স্টোরের পাশে ফাটল ছিল এবং সবগুলোর হ্যাচ কাভার দুর্বল এবং মান অনুযায়ী তৈরি হয়নি। শুরুর দিকে পরিবারগুলো ভেবেছিল হয়তো বড় কোনো কাঠামোগত ত্রুটি ছিল, কিন্তু তদন্তে দেখা গেল বড় ডিজাইন ত্রুটি নয়, বরং ছোট ছোট অবহেলার কারণে এক বিশাল ইস্পাতের দুর্গ ডুবে গেছে। 1970-এর দশকে প্রতি বছর অনেক জাহাজ ডুবে যেত। কর্তৃপক্ষের কাছে এটি ছিল শুধু একটি স্বাভাবিক সংখ্যা, কিন্তু ডার্বিশায়ারের পরিবারগুলো তাদের ব্যক্তিগত তদন্তের মাধ্যমে পুরো শিপিং ইন্ডাস্ট্রিকে উন্মোচিত করে দেয়। এরপর নতুন জাহাজ ডিজাইন আসে, নিয়ম আরও কঠোর হয় এবং সেফটি ইন্সপেকশনে জোর দেওয়া শুরু হয়। তারা শুধু একটি জাহাজ খুঁজে পায়নি, বরং পুরো ইন্ডাস্ট্রিকে বদলাতে বাধ্য করেছিল। আজও শিপিং ইন্ডাস্ট্রির অনেক নিয়ম রয়েছে, যা ডার্বিশায়ার ঘটনার কারণে তৈরি হয়েছে, যে জাহাজটি আজও প্রশান্ত মহাসাগরের 4 কিলোমিটার নিচে সমুদ্রতলে নীরবে পড়ে আছে। আশা করি এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী দারুণ ভিডিওতে।